লোকসভা ভোটের ফল প্রকাশের পরে বিজেপিতে ভাঙন। বীরভূমের সিউড়ির করিত্থা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপি। বিজেপি ছেড়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম। রাজ্যে আরো এক পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। এবার বীরভূমের সিউড়ি করিত্থা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। কত আসন ছিল বিজেপির এবং কত আসন হলো এবার তৃণমূল কংগ্রেসের? দেখো, সেটা হচ্ছে বীরভূমের করিত্থা যে গ্রাম পঞ্চায়েত, সেটা কিন্তু বিজেপির হাতছাড়া হলো। কারণ 17 আসনের এই করিত্থা গ্রাম পঞ্চায়েত গঠনের সময় 9টা আসন ছিল বিজেপির এবং তৃণমূলের ছিল 8টা আসন। আজ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্য তৃণমূলে যোগ দেয়। তৃণমূলের 10টি আসন হলো এবং বিজেপির 7টি আসন হলো। তবে যেহেতু তোমার অফিসিয়ালি 2.5 বছর আগে ভোট ভাঙা যায় না, সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিজেপি তৃণমূলের দখলেই এলো এই ঘটনা। এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি যে স্থানীয় যে বিডিও ব্লক অফিস রয়েছে, সেখানে তারা কিন্তু তারা অ্যাপ্লাই করবে। যদিও লোকসভা ভোট জিততেই কিন্তু তৃণমূলের এই ভাঙন নিয়ে কিন্তু যে তৃণমূল এইভাবে এই যে গ্রাম পঞ্চায়েত দখল করলো, তাতে কিন্তু আজকে বীরভূমের যিনি সিউড়ির যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন বিকাশ রায়চৌধুরী, তার হাত ধরেই কিন্তু এই উপপ্রধান এবং মেম্বার কিন্তু জয়েন করলো। বেশ, ধন্যবাদ। 10 জন মেম্বার হলো আর ওদের হলো 7 জন। তার মানে করিত্থা অঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে। নিশ্চয়ই আমরা জানাবো, কয়েকদিনের মধ্যে দেখবেন প্রধানও দরখাস্ত করবে। স্বেচ্ছায় যারা আসতে চায় তাদেরকে নিশ্চয়ই আমরা নেবো। পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই, এতদিন থেকে উন্নয়ন হয়নি, সেভাবে উন্নয়ন হয়নি, এবার আমরা উন্নয়ন করতে চাই। বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমরা আমাকে মানুষ ভোট দিয়ে দিয়েছিল, সেই কাজটা আমি করাতে পারছিলাম না। 1 বছর ধরে হয়ে গেল। আমি তো বিজেপির উপপ্রধানকে জানিয়েছিলাম, সেই তো কাজ করাতে পারছি না। আমাকে কি জয়েন করে দিলাম। মুর্শিদাবাদের পাশাপাশি নজর রাখবো আরামবাগে। সেখানে নিহত তৃণমূল কর্মী। তৃণমূল বিজেপির সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী। ভোটের আগের রাতে সংঘর্ষে গুরুতর আহত। রবিবার রাতেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বাপন। জানতে চাইবো, ভোটের আগে এই ঘটনা ঘটেছিল, ঠিক কি ঘটনা ঘটেছিল? একেবারে আরামবাগ লোকসভায় 20 মে, সেই 20 মে ভোটের ঠিক আগের রাত, সেই রাতেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে খানারপুলের রামচন্দ্রপুর এলাকায়। সেই এলাকাতেই তৃণমূল এবং বিজেপি উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনা থেকে কিন্তু আহত হয়েছিল তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগের। তাকে সহ যারা আহত হয়েছিল তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। কিন্তু এই মনোরঞ্জন দিগে তার কিন্তু মাথায় আঘাত লেগেছিল। সেই ঘটনায় বেশ কয়েকদিন কিন্তু আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি ছিল। তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, বাড়িতেই তার চিকিৎসা চলছিল। কিন্তু সেই চিকিৎসা চলার মাঝেই কিন্তু গতকাল রাতে ওই মাথা ব্যথা শুরু হয় প্রচন্ড। তারপরেই কিন্তু তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তারপরেই কিন্তু ওই হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল অর্থাৎ রবিবার রাতে কিন্তু তার মৃত্যু হয়েছে। আর সেই ঘটনাকে ঘিরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তার কারণ পরিবারের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ওই ঘটনায় যে মারধর করা হয়েছিল, বিজেপির যারা দিকে অভিযোগ তোলা হয়েছে, বিজেপির কর্মীরা মারধর করেছিল, সেই মারের আঘাতেই কিন্তু এই মনোরঞ্জন দিগের কিন্তু মৃত্যু ঘটেছে। এই ঘটনাকে ঘিরে একদিকে যেমন রাজনৈতিক চাপা উত্তেজনা রয়েছে, তেমন রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। তবে পুরো ঘটনায় কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই স্ট্রোকের কারণেই কিন্তু মৃত্যু হয়েছে, সঙ্গে মিথ্যাভাবে তাদেরকে চাপানো হচ্ছে। বেশ, দিদি কারা মেরেছে? বিজেপির লোকেরা গো। আপনার স্বামী কোন দল করতো? আমার স্বামী তৃণমূল করতন গো। আমার স্বামীকে ঘর দিয়ে নিয়ে যে ওরা ওইভাবে সাবলের বাড়ি দিয়ে আমার স্বামীর মাথা পাঠিয়ে। একটু কসবার দিকে নজর রাখছি। কসবায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল গুলি, পড়ল বোমা। 2 কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। এলাকা থেকে উদ্ধার গুলির খোল। তৃণমূলের এক মহিলা কর্মীকে বেধড়ক মারধরেরও অভিযোগ। গুলি বোমাবাজির অভিযোগে ধৃত ইতিমধ্যেই 5 জন।
ঘটনার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে, অর্থাৎ নিউজ 18 বাংলায় সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে এই অশান্তি, মারধর, দুপক্ষের মধ্যে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এক মহিলা তৃণমূল কর্মী, তাকে বেধড়ক মারধর করা হয়েছে, তিনি জখম হয়েছেন। তার কি অভিযোগ শোনাবো। আমাদের ঘরে ঢুকে এসে কতগুলো ছেলে এসে মেরে গেছে। দিনও আছে, মনোজ আছে, ডিস্কো আছে, দিনও আছে, মনোজ আছে। তো ওনার ছেলেদের পার্টি ছিল, প্রতিটা ছেলে নেশা ভান করে আছে, কার কথা শুনছে। পুরো বিষয়টা জানাবে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রৌনক। রৌনক, পুরো বিষয় জানতে চাইবো, ঘটনার সূত্রপাত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো এবং এই ঘটনায় 5 জন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত। দেখো, গতকাল রাত 8টা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে কসবা থানার অন্তর্গত ইন্দু পার্ক অঞ্চল এবং দুজন কাউন্সিলর 107 নম্বর এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের মধ্যে বচসার সৃষ্টি এবং বচসার সৃষ্টি হতে গিয়ে রীতিমতো হাতাহাতিতে পর্যায়ে পরিস্থিতি এবং কার্যত এই পরিস্থিতিকে কেন্দ্র করেই 2 থেকে 3 রাউন্ড গুলি এবং ব্যাপক বোমাবাজি হয় এই এলাকায়। 4 ঘন্টা ধরে এইরকমই পরিস্থিতি ঘটে এবং তার কিছুক্ষণের মধ্যেই কসবা থানার পুলিশ সেখানে হাজির হয়। 5 জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে। মূলত ঘটনার সূত্রপাত জানা যাচ্ছে যে আগে, অর্থাৎ বিদায়ী যিনি কাউন্সিলর ছিলেন 107 নম্বর ওয়ার্ডে সুশান্ত ঘোষ, তার যারা অনুগামীরা তারা নাকি সেই 108 নম্বর ওয়ার্ড দখল করার চেষ্টা করছে, এমনটাই কিন্তু একটা অভিযোগ সামনে রেখেছিলেন বর্তমান যিনি কাউন্সিলর রয়েছেন সেখানকার তিনি। এবং এই বিষয়কে সামনে রেখেই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা তৈরি হয় এবং সেই বচসা এমন জায়গায় যায় যে খাস কলকাতার কসবা অঞ্চলে ভর সন্ধ্যেবেলায় কিন্তু গুলি চলে। আর শুধু কালকের ঘটনাই নয়, গত পরশু অর্থাৎ শনিবার রাতেও কিন্তু ঠিক এই একই বচসা তৈরি হয় দুই কাউন্সিলরের অনুগামীর মধ্যে এবং গোষ্ঠী দ্বন্দ্ব, এবং এই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বোমাবাজি, গুলি চলে এই এলাকায়। এবং সিসিটিভি যে ফুটেজ, অর্থাৎ ইন্দু পার্ক অঞ্চলের সেই সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আরো বেশ কিছু জনের কিন্তু ইতিমধ্যে খোঁজ চলছে। অর্থাৎ এই যে ঘটনা, একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি নেয় কসবা অঞ্চল। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, মূলত কি মোটিভ ছিল এবং যখন বেশ পরিস্থিতির উপর নজর রাখো রৌনক। 107 নম্বর কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের। তার নেতৃত্বে এলাকায় সন্ত্রাসের অভিযোগ সুশান্ত ঘোষের, অভিযোগ অস্বীকার লিপিকা মান্নার। বাড়িওয়ালা ভাড়াটির গন্ডগোল বলেই পাল্টা দাবি কাউন্সিলরের। গোষ্ঠী দ্বন্দ্ব কিনা বলতে পারবো না, তবে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এক শ্রেণীর সমাজ বিরোধী ওই কাউন্সিলরের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে। তাদের একটাই বক্তব্য, সুশান্ত ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ থাকা যাবে না। বোম গুলি সমস্তই বেরিয়েছে এবং যাদের ছবি কসবা থানা টানানো থাকে তাদেরকে সঙ্গে নিয়ে চলছে। সমস্ত ওয়ার্ডটার সমাজ বিরোধীদের তারা পরিবৃত হয়ে গেছে। সাধারণ মানুষ আতঙ্কিত, যেটা হচ্ছে ভালো হচ্ছে না। শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো, দুষ্কৃতি, সন্ত্রাস আমি তৈরি করছি এগুলো আমি বলতে পারছি না। ওয়ার্ডে যারা থাকে, যারা মিটিং করে, মিছিল করে, পার্টিতে যারা আসতে চায়, কাউকে তো আমি বাদ দিতে পারি না। আমি তো জনপ্রতিনিধি, আমি তো সবার কাজ করব। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। তো আমার বড় চেয়ারম্যান, ওনাকে সরিয়ে দেবে, কে সরিয়ে দেবে? ওনার বাড়িও তো এই ওয়ার্ড। আপনার মানে বিবাদটা কি? কোনো বিবাদ নেই, কোনো বিবাদ নেই। আর এবার একটু নজর রাখি শামশেরগঞ্জের দিকে। ভাঙন প্রতিরোধে কাজের মান নিয়েই ক্ষোভ এলাকাবাসীর। শামশেরগঞ্জের লোহরপুর মাদ্রাসা ঘাটের ঘটনা, বর্ষায় আগে ভাঙন রোধে ব্যবস্থা স্থানীয় প্রশাসনের। অভিযোগ, ভাঙন রোধের জন্য আনা বালি বস্তায় নেই পর্যাপ্ত বালি। আর জানিয়ে ক্ষোভ এলাকাবাসীর। বিস্তারিত জানবো, রয়েছে প্রণব আমাদের সঙ্গে প্রতিনিধি। প্রণব, এলাকাবাসীরা কি দাবি করছেন এবং কি অভিযোগ, কেন ওই ক্ষোভের কারণ কি? দেখো, আজকে তোমার যে শামশেরগঞ্জের লোহারপুর মাদ্রাসা ঘাটে সেখানে কাজের উদ্বোধন হওয়ার কথা এবং 1000 মিটারের কাজের আজকে সেখান থেকে কাজটা শুরু হবে। সেই জন্য কিন্তু জেলা পরিষদের সদস্য থেকে আরম্ভ করে, প্রধান থেকে আরম্ভ করে এবং ইরিগেশন দপ্তরের আধিকারিকরা পর্যন্ত উপস্থিত ছিল। আর সেই সময় তোমার 1 বস্তা যে বালির বস্তা নিয়ে আসা হয়, যে কাজটা শুরু হবে, সেই সময়তেই গ্রামবাসীরা অভিযোগ তুলতে থাকেন যে বস্তা নিয়ে আসা হয়েছে, যে পরিমাণ বালি থাকার কথা সেই পরিমাণ বালি নেই। হাফ বস্তা করে দিয়ে তারপর
তারপর ফলা আছে এবং আধিকারিকদের সামনেই যদি এই ঘটনা ঘটে তাহলে পুরো কাজটাই জলে চলে যাবে, বর্ষার আগে আবার সেই একই অবস্থার মধ্যে পড়তে হবে। এরই প্রতিবাদে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা প্রতিবাদ করতে থাকেন এত নিম্নমানের কাজ আমরা করতে দেব না, এবং আধিকারিকদের সামনেই তারা বিক্ষোভ দেখানোর পর শেষমেশ কিন্তু কন্ট্রাক্টর ঠিকাদারের আন্ডারে যে কাজ হচ্ছিল সেই কাজ কিন্তু ঘুরিয়ে বালির বস্তাগুলোকে ঘুরিয়ে নৌকা নিয়ে চলে যায় এবং পরবর্তীকালে আবার সেই বালির বস্তা নিয়ে এসে যাতে কাজ ভালো মতন ভাবে হয় সেই আশ্বাস দেওয়ার পরেই কিন্তু তারা বিক্ষোভ শান্ত হন। এবং গ্রামবাসীদের অভিযোগ দিয়ে এই বর্ষার সময়, গত বর্ষার সময় দেখা গিয়েছে চাচণ্ডের গ্রামের পর গ্রাম, গঙ্গা তীরবর্তী সমস্ত এলাকা তারা তোমার খোলা আকাশে নজর রাখো। প্রণব, আপাতত ধন্যবাদ তোমাকে। বিক্ষোভকারীরা কি জানাচ্ছেন শোনাবো। রাস্তা দিয়ে গঙ্গার পার বানানো, এটা আমরা উদ্বোধনে এসে দেখতে পেলাম বালি অত্যাধিক কম, যে বালির পরিমাণ থাকার কথা সেটা নাই, অর্ধেকেরও কম। সেই হিসেবে আমরা প্রতিবাদ করলাম এবং এটা কাজ আপাতত বন্ধ রাখলাম। আজকে বালির বস্তা দিয়ে কাজ হচ্ছে, এই কাজ নিম্নমানের হচ্ছে, এই কাজটা যাতে সঠিক হয় আমরা কন্ট্রাক্টর সাহেবকে বলেছি এবং ইরিগেশন দপ্তরের আধিকারিকরা আছেন ওনাদেরকে আমরা বলেছি যে এই নিম্নমানের কাজ আমরা নেব না, সঠিক কাজ আমরা বুঝিয়ে নেব। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে জানাচ্ছেন। শুনবো কি বলবেন। সাইটে উপস্থিত আছি, আমরা দেখলাম জিনিসটা এবং আমাদেরও চোখে এটা নজরে পড়লো। আমরা এটা নৌকোটাকে ব্যাক করে দিয়েছি, ওরা ওই পারে যাবে, আবার বস্তা ঠিকঠাক করে ভরে নিয়ে আসবে, তারপরে আমরা ডাম্পিং করতে দেব। ফের তিস্তার বাঁধের রাস্তায় ধস। গত বছর তিস্তার বাঁধে ধস নামার পর মেরামতি করা হয়, কিন্তু বাঁধ নির্মাণের মান নিয়েই প্রশ্ন ছিল স্থানীয়দের। বর্ষার প্রথম বৃষ্টিতেই বাঁধের রাস্তায় বড় সড় ধস নামে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শান্তনু। শান্তনু, এক বছর যেতে না যেতেই বাঁধে ফের ধস নামলো, প্রশাসন কি জানাচ্ছে? এটাকে কিন্তু বলা যেতে পারে জলপাইগুড়ি শহরের মেন প্রোটেকশন বাঁধ। 68 বন্যার পর কিন্তু এই বাঁধটি তৈরি করেছিল সেচ দপ্তর এবং এই বাঁধটিকে ব্যবহার করে যাতে নদীর উপর নজরদারি চালানো যায় তার জন্য বছর কয়েক আগে এই বাঁধের উপরে কিন্তু একটি রাস্তা তৈরি করা হয়, যা দিয়ে কিন্তু সেচ দপ্তর তিস্তা নদীর উপর নজরদারি চালাচ্ছিল। গত বছর 4ই অক্টোবর সিকিম পাহাড়ে যে প্রাকৃতিক বিপর্যয় হয়, তারপরে যে তিস্তা নদীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু এই তিস্তার এই বাঁধের অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং তড়িঘড়ি সেই বাঁধের অংশ মেরামতের উদ্যোগ নেয় সেচ দপ্তর এবং দ্রুত মেরামত করা হয়। কিন্তু দেখা যাচ্ছে এবার প্রথম বর্ষার বৃষ্টিতেই কিন্তু বাঁধের একটা বড় অংশ, সেই ক্ষতিগ্রস্ত অংশই কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতেই কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে আগামী বর্ষার সময় যদি তিস্তা উত্তাল হয়ে ওঠে, এই বাঁধ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্লাবিত হতে পারে জলপাইগুড়ি শহর। সেই কারণেই কিন্তু পুরসভার তরফে সেচ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে দ্রুত এই অংশ মেরামত করা হোক, না হলে কিন্তু আগামী বর্ষায় কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে জলপাইগুড়ি শহর এলাকা। কারণ যে কোনো সময় বাঁধ ফাটল, ছোট যে ফাটল দেখা দিয়েছে, প্রায় দীর্ঘ 17 থেকে 18 ফুট গভীরতা তৈরি হয়েছে, 3 থেকে 4 মিটার অংশ ধসে গেছে। এর ফলে কিন্তু একটা বিরাট প্লাবনের একটা আশঙ্কা করছেন, কারণ তিস্তা উত্তাল হয়ে উঠলে জল কিন্তু এসে ধাক্কা মারে এই বাঁধেই, তখনই কিন্তু বিপদের কথা ভাবছেন শহরের বাসিন্দা থেকে শুরু করে সংলগ্ন এলাকাবাসীরা। বেশ, অনেক ধন্যবাদ। রাজ্যে ফের ভোট হতে চলেছে, 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে জানাচ্ছি রাজ্যে ফের ভোট, ভোটের পর ফের ভোট, 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কোন 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং কবে সেই উপনির্বাচন, কি জানা যাচ্ছে? দেখো, 10ই জুলাই হবে রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা এই 4টি আসনে পুনর্নির্বাচন হবে, যার মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা এই 3টি বিধানসভা কেন্দ্রের বিধায়করা পদত্যাগ করেছেন, ফলত সেই কারণে পুনর্নির্বাচন। এবং মানিকতলা আসনের বিধায়ক মারা গেছেন, সেই কারণে এই কলকাতার উত্তরের মানিকতলা কেন্দ্রে ফের উপনির্বাচন। এই 4টি কেন্দ্রের উপনির্বাচন হবে 10ই জুলাই। 13ই জুলাই হবে গণনা এবং এর জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি 14ই জুন জারি করবে নির্বাচন কমিশন, তেমনটাই এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বেশ, ধন্যবাদ সোমরাজ। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তবে প্রার্থী কারা হচ্ছেন, সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন, কারা হতে পারেন জানবো। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আবির। আবির, এই বিষয়ে কি জানা যাচ্ছে?
দেখো, যে 4 আসনে বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে মানিকতলা বাদ দিলে বাকি যে 3টি আসন রয়েছে, অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, তিনটেতেই 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল। মানিকতলা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে দেখতে পাওয়া যায় যে রানাঘাট দক্ষিণের যিনি বিধায়ক ছিলেন বিজেপির, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বাগদার ক্ষেত্রেও তাই এবং রায়গঞ্জের ক্ষেত্রেও তাই। এবং যেই 3 জন অর্থাৎ কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী, এদের 3 জনকেই তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসকে বনগা থেকে, মুকুটমণি অধিকারীকে রানাঘাট থেকে এবং একই সঙ্গে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কৃষ্ণ কল্যাণী, তাকে রায়গঞ্জ আসন থেকে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে প্রার্থী করে। যদিও ওই 3 প্রার্থী এবারের নির্বাচনেও তারা পরাস্ত হয়েছেন, তবে মানিকতলাতে এবারেও তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণে দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে এগিয়ে রয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে যে মানিকতলা অর্থাৎ কলকাতার মধ্যে থাকায় যে বিধানসভা আসনের যে উপনির্বাচন হতে চলেছে সেখানে প্রার্থী তালিকাতে একটি চমক থাকতে পারে। তবে বাকি 3 কেন্দ্রের ক্ষেত্রে যারা বিধায়ক যারা ছিলেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসছেন, তাদের 3 জনকে প্রার্থী করা হতে পারে। কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে বিশ্বজিৎ দাসের তার জনপ্রিয়তা বা তার যে জনসংযোগ করার যে জায়গা সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতটাও আলাদা, ফলে এই 3 জনকে সামনে রেখে তারা লড়াই করতে পারে। তুমি জানো এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সভা করতে গিয়েও ইঙ্গিত দিয়েছিলেন যে বিভিন্ন কেন্দ্রে যেগুলোতে উপনির্বাচন হওয়ার কথা সেখানে প্রার্থী কারা হবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের যে মতামত সেটা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো সেই পদ্ধতি বা প্রক্রিয়ার দিকে তৃণমূল কংগ্রেস এগোতে পারে। তবে সূত্রের খবর যে এই 3 জনকে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী হতে পারে, যেহেতু তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস এসেছিলেন এবং কেন তারা বিজেপি ছেড়েছেন সেই সংক্রান্ত বিষয় বিজেপির বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। ফলে এই 3 জনকে সম্ভাব্য প্রার্থী ধরে নিয়ে এগোনো হচ্ছে। তবে মানিকতলার ক্ষেত্রে কে হবেন, উত্তর কলকাতারই কোনো নেতাকে কি তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে নাকি একটা চমক থাকবে তা নিয়ে আলোচনা চলছে। তবে রাজনৈতিক দিক থেকে এই এলাকা সম্পর্কে অবহিত এমন কাউকেই তৃণমূল কংগ্রেস মানিকতলার জন্য প্রার্থী নির্বাচিত করতে চলেছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। বেশ, ধন্যবাদ।